আজকের পশ্চিম বাংলা দেখলো এক ঐতিহাসিক মিছিল, যে মিছিল এর আগে কোনোদিন হয়নি। হ্যাঁ, কারণ এই যে মিছিল, সেই মিছিলটা ছিল 4 চাকা গাড়ির মিছিল। হ্যাঁ, 4 চাকা গাড়ির মিছিল করলো অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। আর অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক পীরজাদা সৈয়দ রুহুল আমিনের নেতৃত্বে এই ঐতিহাসিক মিছিল, যে মিছিলের দাবি ছিল সংশোধনী ওয়াকফ আইনের বিরুদ্ধে, যেভাবে কালা কানুন এনে মুসলিমদের সম্পত্তি লুট করার চেষ্টা করছে বিজেপি, মুসলিমদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ লুট করার ষড়যন্ত্র করেছে, তার বিরুদ্ধে এই মিছিল ছিল সৈয়দ রুহুল আমিনের। শুধু এটাই ছিল না, এই মিছিলের দাবি ছিল যেভাবে ভিন রাজ্যে বাংলা ভাষীদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তারই বিরুদ্ধে এই মিছিল ছিল বাঙালি পরিযায়ী শ্রমিকদের পক্ষে। যে সমস্ত বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বাইরে রাজ্যে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, প্রতিনিয়ত তাদের কষাঘাত করা হচ্ছে, তারই বিরুদ্ধে এই মিছিল ছিল বিজেপি শাসিত রাজ্যে যেভাবে সংখ্যালঘু মানুষদেরকে নিপীড়ন অত্যাচার করা হচ্ছে, তারই প্রতিবাদে এই মিছিল থেকে রীতিমতো দাবি করা হয়েছে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা বঞ্চিত হয়েছে তাদের অবিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে আজকের এই মিছিল থেকে দাবি করা হয়েছে যেভাবে জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হয়েছে, সেই মূল্যবৃদ্ধি অবশ্যই কমাতে হবে, ওষুধের দাম কমাতে হবে। এই মিছিল থেকে দাবি করা হয়েছে। ঐতিহাসিক এক মিছিল, যে মিছিলে নেতৃত্ব দিয়েছেন সৈয়দ রুহুল আমিন ভাইজান, যিনি সামনে থেকে হুড খোলা জিপে নিজে দায়িত্ব নিয়ে একেবারেই ঐতিহাসিক এই মিছিল করে দেখালেন। বরাবরই আমরা দেখেছি পীরজাদা সৈয়দ রুহুল আমিন ইউনিক আইডেন্টিফাইড মিছিল করেন বা সমাবেশ করেন, তার প্রতিবাদের ধরনই সব সময় আলাদা। এবং আজকের দিনে আমি অবাক হচ্ছি, আমার এই 28 বছরের জীবনে এই রকম কার র্যালি আমি দেখিনি। আমরা দেখেছি বাইক মিছিল হয়, সাইকেল র্যালি হয়, অটো মিছিল হয়, টোটো মিছিল হয়, কিন্তু এই প্রথমবার পশ্চিম বাংলার মাটিতে 4 চাকার মিছিল। এবং সেখানে প্রায় 1000-এর মতো গাড়ি। যদি একটা গাড়িতে 5 জন করে থাকে তাহলে 5000 মানুষ, যদি একটা গাড়িতে 10 জন করে থাকে তাহলে 10,000 মানুষের এই মিছিল। মানুষের থেকে সবচেয়ে বড় কথা যে 1000 গাড়ির মিছিল, 4 চাকার গাড়ির মিছিল, এটা পশ্চিম বাংলার মানুষ দেখেনি। মেদিনীপুরে পীরজাদা সৈয়দ রুহুল আমিন তিনি করে দেখিয়েছেন। এবং এই মিছিল শেষে রীতিমতো তিনি এই সমস্ত বিষয়ের উপর আওয়াজ তুলেছেন, প্রতিবাদ করেছেন। যে মিছিল হলদিয়া থেকে শুরু করে মেছেদা হয়ে একেবারে প্রতাপপুর দরবার শরীফে শেষ হয়েছিল, এবং প্রতাপপুর দরবার শরীফে সেই মিছিল শেষ করে রীতিমতো পীরজাদা সৈয়দ রুহুল আমিনের ঐতিহাসিক বার্তা তিনি কি বলেছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আজকের এই র্যালির মূলত উদ্দেশ্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে একটি বার্তা দেওয়া। কি বার্তা? কেন্দ্র সরকারের প্রতিনিয়ত সাম্প্রদায়িক যে পলিসি, প্রত্যেক রাজনৈতিক দলের পলিসি থাকে, সেই পলিসির মধ্যে কেন্দ্র সরকারের একটি পলিসি, সেটা হচ্ছে সংখ্যালঘুদেরকে ভীত করা, সন্তুষ্ট করা, সংখ্যালঘু মানুষদেরকে আতঙ্কিত করা, সংখ্যালঘু মানুষদেরকে এমনভাবে একটা জায়গায় প্রেজেন্ট করা যাতে তারা ভয় পেয়ে যায়। এবং তাদের প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডার মধ্যে তারা দিনের পর দিন এই ভারত হিন্দু মুসলিম রাষ্ট্র হয়ে যাবে, 2050-এ মুসলমানরা দখল করে নেবে, এই মুসলমানদের 40টা বাচ্চা, মিথ্যা প্রোপাগান্ডা। এই কোরবানি এসে গেল, কোরবানিতে এই এত জানোয়ার কেন, পশু বলি কেন হবে, একটা পোলারাইজেশন করা, হিন্দু এবং মুসলমান দুটো দলে ভাগ করা। আমরা শুরু থেকে এটা প্রতিবাদ করেছি এবং আমরা লড়াই, এই প্রতিবাদ করতে করতে আমাদের লক্ষ্যে এসেছে। তারপরে তারা একটা সময় এসেছে, তারা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তাদের রাগ, ক্ষোভ, আক্রোশ অনেক বেড়ে গেছে। আমি আপনাদেরকে ডেটা দিয়ে যদি আমি ডেটা রেডি করেছি, আমি যদি এত রোদে না আপনাদের কষ্ট করাবো না, আমি নিজে এত কষ্ট করবো। পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা অবাক হবেন, প্রায় বিগত 1 বছরে, আমি যেটা অ্যানালাইসিস করছিলাম কয়েকদিন আগে, বিগত 1 বছরে গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় 55 জন হিন্দু লোককে লিঞ্চিং করা হয়েছে, 55 হিন্দু এবং প্রায় 1200 মুসলমানকে হেনস্থা করার পিছনে তাও কিছুটা যুক্তি আছে। কিন্তু 1 বছরে 55 জন হিন্দু মানুষকে লিঞ্চিং করা, কোথাও তাদেরকে ফিজিক্যালি অ্যাবিউজ করা, এটা অ্যাজ এ বাঙালি আমাদেরকে ভাবায়।
আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, আজকে আমার ঘর পুড়েছে, কিন্তু এটা ভুলে যাবেন না, আমি পশ্চিমবঙ্গে বিশেষ করে যারা হিন্দু মুসলিম সবাই বাঙালি লোক আছে তাদের উদ্দেশ্যে বলি যে আজকে আমার ঘর পুড়েছে। এটা অ্যাকচুয়ালি রাহাত ইন্দ্রজি একটা কবিতা ছিল, তার বাবার আমি বলছি যে আজকে আমার ঘর পুড়ছে মানে তুমি এটা ভেবো না যে এটা শেষ, বাতাস বইছে, এরপরে তোমার বাড়ি আছে। ফলে আজ যারা বাঙালি মুসলমানদেরকে মুসলমান বলে মারছে, কালকে তারা হিন্দুদেরকেও বাঙালি বলে হিন্দু বলে মারবে, তখন আরো মুশকিল হবে যদি আগুনটা ছড়িয়ে যায়। উড়িষ্যা এবং দিল্লি এই দুই স্টেটে ব্যাপকভাবে মুসলিম এবং বাঙালিদের উপর নির্যাতন চলছে। আমরা উড়িষ্যা গভর্নমেন্টকে একটি লিখিতভাবে যে ডিজিপি আছেন তাদের সাথে একটি মিটিং করার বা একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা চলছে, এবং তারা অলরেডি একটা ডেটের কথা বলছেন, কিন্তু কোরবানি থাকার জন্য আমি যেতে পারি। ফলে আমরা নিজেরা আইমা থেকে একটি প্রতিনিধি টিম নিয়ে আমি উড়িষ্যাতে নিজে ভিজিট করবো, কেননা ওখানেও আমাদের একটা বৃহত্তর আইমা পরিবারের লোকেরা আছে। সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের করণীয় কি? আমরা সবসময় বলেছি আবেগ না দিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আজকে আমরা এই যে কাজ করছি এটা কিন্তু আমাদের কাজ নয়। এই যে আমরা রোদে দাঁড়িয়ে প্রতিবাদ করছি, আপনি বলবেন মুসলিম লোক মরছে বলে আপনারা দাঁড়াচ্ছেন, কিন্তু এটা আমাদের নয়, এটা ছিল রাজ্য সরকারের কাজ। এটা বিজেপির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, তার মানে এই নয় যে আমরা রাজ্য সরকারকে প্রেজেন্ট করছি। হিন্দু লোক মনে করবেন কি, দেখেছো মোল্লা লোকেরা মাথায় টুপি দিয়ে গাড়ি নিয়ে কেমন বেরোচ্ছে, সব তৃণমূলের মোল্লা, তৃণমূলের ভোট। আমরা তৃণমূলের একটা বৃহত্তর অংশ তৃণমূলের ভোট, এটা আপনিও জানেন আমিও জানি, এটা লোকানোর কিছু নেই। আমি এখানে আপনাদেরকে বলবো তৃণমূল আমাদের বিরোধিতা করছে, আপনারা বলবেন হ্যাঁ তৃণমূলকে সরাবো, কিন্তু ভোটটা আপনারা তৃণমূলকে দিবেন, এটা আপনিও জানেন আমিও জানি। কিন্তু বোঝার বিষয় যেটা, কেন তৃণমূল এই জায়গায় সচেতন হচ্ছে না, কেন তারা অ্যাকশন নিচ্ছে না? যে এই যে উড়িষ্যায়, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে, মেদিনীপুর বিভিন্ন প্রতিনিধিরা যারা ডিস্টার্ব হচ্ছে, যাদেরকে বাংলাদেশি বলে খেদিয়ে দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের ভূমিকা কি? রাজ্য সরকারের ভূমিকা নিশ্চুপ, কোনো কথা নেই। এই রাজ্য সরকার নিশ্চুপ আছে, তাহলে প্রশাসনকে আমরা বলেছি রাজ্য সরকার যদি নিশ্চুপ থাকে তাহলে জনগণকে প্রতিবাদে নামতে হবে। আমরা নেমেছি। আজকে আমরা এখান থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা করছি, এই আওয়াজ শুধু আমাদের রাজ্য সরকার নয়, আমাদের উড়িষ্যা গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছানো দরকার। যদি অযথা ভারতের সংবিধানকে অবমাননা করা হয়, আর্টিকেল 23, 24, 25, 14, 15 এই যে আর্টিকেল গুলো ভারতের সংবিধানে আছে, যার কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, সাম্যের অধিকার আছে, ধর্মচারণের ক্ষমতা আছে, অধিকার আছে, শিক্ষার অধিকার আছে, এই আর্টিকেল গুলো আমাকে এখানে কথা বলার অধিকার দিয়েছে। শিক্ষা মাদ্রাসা বানাচ্ছি কেননা মাদ্রাসা সংবিধান অধিকার দিয়েছে। আমরা এখান থেকে বার্তা দিব যে যদি সরকার এই বিষয়টাকে সঠিকভাবে সমাধান না করে, তাহলে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলায় এখন পর্যন্ত প্রায় 130টি, দীঘা বাদে, কন্টায় নদীটা বাদে 130 থেকে 40টা সেটেলড উড়িষ্যার লোক এখানে আছে, যাদের ব্যবসার জায়গাগুলোতে আমরা গিয়ে প্রতিবাদ শুরু করে দিব। আমরা তাদেরকে ফিজিক্যাল অ্যাবিউজ করবো না, আমরা তাদেরকে শারীরিকভাবে ডিস্টার্ব করবো না, কিন্তু আমরা প্রতিবাদের ভাষাটা তৈরি করতে পারি। আমরা তারা যেমন আমাদেরকে ভারতবর্ষে থাকার পরে তারা যেমন বলছে যে ভাই তোরা বাংলাদেশি, আমরাও তেমনি বলবো তোরা উড়িয়া, তোদের এখানে জায়গা নেই, এই কথা বলে আমরা শুরু করব। এবং যদি উড়িষ্যার গভর্নমেন্ট এটাকে ঠিকঠাক ভাবে কন্ট্রোলে না নেয়, তাহলে আমরা এখান থেকে প্রতিবাদ শুরু করব। গোটা পশ্চিমবঙ্গে আরো বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা একই কাজ করছে, আমরা সম্মিলিত ভাবে আরো বেশি এই অ্যাকশনে নামবো। আপনারা সহমত আছেন এতে? আপনাদের সহমত ছাড়া আমি কোনোদিন কোনো কাজ করব না। আপনারা জানেন আমি আজকে ঘোষণা করছিলাম, আমাদের অনেক নেতৃত্বরা ছিলেন, এখন কাউকে দেখতে পাচ্ছি না। আমি বলছিলাম যে আমরা একটা পলিটিক্যাল পার্টি রেজিস্টার করেছি, আপনারা শুনেছেন জানেন। আমি বলছিলাম যে আজ এই পার্টিটা এখান থেকে ঘোষণা করে 2026-এর জন্য, কিন্তু আমাদের কিছু নেতৃত্বরা বললো ভাইজান যেহেতু পলিটিক্যাল পার্টি, কলকাতায় গিয়ে প্রেস ক্লাব করে আপনি অ্যানাউন্স করুন। আমার ভাইয়েরা, রাজনীতিতে আমি নামবো না এই কথা আমি বলেছি, ফলে রাজনীতিতে পার্সোনালি আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু একমাত্র
ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, এদের কাছে একমাত্র এই দেশে থাকতে গেলে প্রতিবাদের একমাত্র রাস্তা হচ্ছে জনপ্রতিনিধি তৈরি করা। এর থেকে বড় লড়াই কিছু হয় না, এবং আমরা এই লড়াইয়ে সামিল হব। শুধু নয়, আপনাদেরকে প্রত্যেককে আবেদন করছি, আপনারাও সামিল হন, 2026-এর জন্য তৈরি হন, প্রস্তুত হন। আমি আপনাদের কাছে এটা কেন বলছি, কেননা আপনারা জানেন যে সংখ্যালঘু মানুষদের সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে সেটা সংখ্যালঘু মানুষ। এই পূর্ব মেদিনীপুর জেলা একটি অর্গানাইজড ডিস্ট্রিক্ট আছে পুরো পশ্চিমবঙ্গে, যেখানে অর্গানাইজড ভাবে এখানকার কর্মীরা থাকে। কিন্তু সত্য কথা বলতে কিছু মানুষ যারা ধর্মীয় সুরসুরানি দিয়ে এই জেলায় ডিস্টার্ব তৈরি করছে, আর আমাদেরকে ড্যামেজ করার জন্য আমাদের তৃণমূল আমাদের সামনে আসবে না, বিজেপি আসবে না, কংগ্রেস আসবে না, আমাদেরকে ড্যামেজ করার জন্য আমাদেরই মতন কোনো মোল্লা লোককে এখানে দাঁড় করাবে, যারা মুসলিমদের মধ্যে ডিভাইডেশন তৈরি করবে। আমি আজ 26-এর অনেক আগে ডিক্লেয়ার করছি, পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের আপিল থাকবে যে কোন সংখ্যালঘু মানুষের দরদ দিয়ে যারা বলছেন যে সংখ্যালঘু মানুষের আমরা হয়ে প্রতিনিধিত্ব করব, আমাদের আপিল থাকবে যে তারা যেন ভোটটা নষ্ট করার গেমে না খেলেন। তারা যদি এই জেলায় এসে ভোট নষ্ট করার প্ল্যানে থাকবেন, তো আপনাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করা, তাদেরকে ফিরিয়ে দেওয়া। কেননা আমরা যতক্ষণ না এক জায়গায় আমাদের ভোটটা আনতে পারছি, আমাদের পশ্চিমবঙ্গে 71টা কখনো সিট হবে না। ফলে আমি মুর্শিদাবাদে গিয়ে কখনো আমি ওখানে প্রার্থী দেব না, কেননা প্রার্থী দেওয়ার জন্য নয়, বরং আমাদেরকে একটা প্রতিনিধি তৈরি করার ভাবনা ভাবতে হবে। আর যারা এসে ডিস্টার্ব করার জন্য প্রার্থী তৈরি করবে, আপনি নিশ্চিত থাকুন এরা কোথাও না কোথাও বিজেপির হয়ে কাজ করছে অথবা রাজ্য সরকারের হয়ে কাজ করছে। আপনাদেরকে আমি বলি, আপনারা ভাববেন না যে তৃণমূল সরকার যদি বুঝতে পারে, রাজ্য সরকার যদি বুঝতে পারে, তারা জানে মহিষাদল তারা হেরে যাবে, তারা জানে নন্দকুমার তারা হেরে যাবে, তারা জানে পাঁশকুড়া পূর্ব পশ্চিম তারা হেরে যাবে, তারা জানে এটা। পৌর ভোট করলে হলদিয়া এবং পাঁশকুড়া পৌর ভোট তারা হেরে যাবে। যদি তৃতীয় অক্ষ করা হয়, সরকার বিরোধী একটা জোট করা হয়, এই সব জায়গাগুলোতে তাদের জেতার 0% সম্ভাবনা। তাহলে তারা আটকাবে কি করে? তারা সঙ্গে সঙ্গে সংখ্যালঘু ভোটটাকে ভাঙবে। কেননা রাজ্য সরকার বিজেপিকে জায়গা দিবে, কিন্তু আপনাকে আমাকে দেবে না। আজকে যদি আমরা দুটো প্রতিনিধি রাজ্য আমরা যদি এমএলএ তৈরি করতে পারি, তারা জানে যে আগামীতে 20টা এমএলএ তৈরি করার রাস্তা এরা তৈরি করে দিবে। পঞ্চায়েত ভোটে আমরা করিয়েছি, আমরা দেখেছি, লোকসভা ভোটে আমরা দেখিনি। ফলে আমরা এই বার্তাগুলো এই জন্য করে দিচ্ছি যে আমাদের কাছে পরিষ্কার একটি মেসেজ থাকবে রাজ্য সরকারের। দিদি বলে দিয়েছেন ওয়াকফ নিয়ে লড়লে আমার থেকে বড় শত্রু নেই। দিদি আমরা তো আপনাকে আমাদের ভেবেছিলাম যে আপনারা আমাদেরকে প্রতিনিধিত্ব করছেন। দিদি আমরা মনে করেছিলাম যে আপনি বলবেন ওয়াকফ নিয়ে তোমরা নির্দ্বিধায় প্রতিবাদ করো, কেননা আমরা তোমাদের পাশে আছি, কেননা তোমরা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছো, তোমাদের ভোটের দ্বারাই আমাদের বৃহত্তর সরকারের সংখ্যালঘু ভোটটা পড়েছে। একথা দিদি বলবেন আমরা মনে করেছিলাম। ফলে দিদি বলছেন যে ওয়াকফ নিয়ে প্রতিবাদ করা যাবে না। আমরা প্রতিবাদ আজকে ওয়াকফ নিয়ে শুরুও করি, কিন্তু ওয়াকফের ইস্যু নিয়ে বলি যে দিদি যদি আমাদেরকে শত্রু মনে করেন, কেননা ওয়াকফ এমন একটি প্রপার্টি যা দিদির বলায় অথবা কোনো দাদার বলায় অথবা মোদিজির বলায় নয়, ওয়াকফ নিয়ে আমাদের লড়াই ছিল, আছে এবং আগামীতেও থাকবে। আমাদের প্রপার্টি কি কাজে লাগছে, বুদ্ধিজীবী যে বললাম 4টা মাথায় টুপি পরা লোক বলবে ওয়াকফের প্রপার্টি কি কাজে লাগে, আমাদের কি কাজে লাগে জানার দরকার নেই। আমার ঘরে 100 বিঘা জমি পড়ে আছে, আমার থাকবে। হাজার হাজার বিঘা যেমন দেবত্ব সম্পত্তি পড়ে আছে, তার কোনো হিসাব কেউ নেয়নি, তেমনি আমার 100 বিঘা জমি নিয়ে হিসাব কাউকে আমি দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি পারিনি, আমার ছেলে পারবে, আমার ছেলে পারবে না। একটা প্রজন্ম আসবে যেখানে ওয়াকফের জায়গায় আমরা হাজার হাজার স্কুল হসপিটাল তৈরি করব, সেটা আমাদের দায়িত্ব। আমাদেরকে মোদিজি আমাদেরকে ছেড়ে দিবে। আর যদি বলেন যে না বিল পাস করেছি হিন্দু মানুষদেরকে ওয়াকফ সম্পত্তিতে মেম্বার বানাতে হবে, তাহলে আপনারা জেনে নিন আমাদেরকেও আপনার দেবত্ব সম্পত্তিতে যেদিন আপনি পাস করবেন প্রত্যেকটা হিন্দু সম্পত্তিতে মুসলমানদেরকে মেম্বার রাখা হবে, সেদিন হিন্দু ওয়াকফ প্রপার্টিতে হিন্দুদেরকে রাখতে অসুবিধা নেই। না হলে আপনি সাম্প্রদায়িকতার এই কালা আইনকে আমরা মানছি না, আমরা কালা আইন মানব না। এবং এর প্রতিবাদে আপনারা জানেন ওয়াকফ যে বিষয় নিয়ে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, যার কয়েকটি মিটিং আমি নিজে ছিলাম, এবং তারাও আপিল করেছেন। আগামী 13 তারিখ একটি মানববন্ধনের প্রোগ্রাম হয়েছে, আপনারা খবর পেয়েছেন। আমি চিঠিতে আমার কনসাইনমেন্ট আছে, আমি বলেছি
একেবারে শান্তশিষ্ট ভাবে জুমার নামাজের পরে হ্যান্ড টু হ্যান্ড ধরে প্রতিবাদ করুন। এই যে বললাম, দেখুন ক্ষমতা শুধু চেঁচানোতে নেই, গাধার উচ্চস্বর উচ্চ, খালি চেঁচালে হবে না, চেঁচানোর প্রয়োজন আছে, কিন্তু শুধু চেঁচিয়ে হয় না, অর্গানাইজ হয়। আপনাদের কাছে দীর্ঘায়িত করবো না। কাকা এখানে খাওয়া দাওয়া সব ভেজ বিরিয়ানি এসে পনেরো এসছেন সব, ঠিক আছে সব এসছেন, ঠিক আছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ। জিতিবাবু কোথায়? ঠিক আছে, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আবার বলছি আমার ভাইয়েরা, আমি আপনাদের শুকরিয়া আদা করে শেষ করতে পারবো। আমি রাস্তা খরচ আপনাদেরকে দিই, গাড়ি ভাড়া দিই, কিন্তু যখনই আমি আপনাদেরকে আবেদন করেছি আপনারা এসেছেন, আমি শুধু আবেদন করে যাব আল্লাহর জন্য যে আগামীতেও আমার এই লড়াইয়ে সাথ দিন। আমি হুজুর কিবলার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আজকে নেমেছি। এই লড়াই এত নিম্নমানের আক্রমণ না করলে হয় না, মানুষকে গালাগালি না করলে হয় না। দিন রাত আমাকে সমালোচনা করে, গালাগালি করে, কাউন্টার করতে মন চায়, কেননা আমি যারা আমাদের বিরুদ্ধে বলে তাদের থেকে আমি অনেক বেশি শিক্ষিত, ফলে আমি তাদেরকে শিক্ষা দিয়ে যুক্তি দিয়ে কাউন্টার করবো, কিন্তু আমি পারি না, কেননা এত নিম্ন মেন্টালিটি নিয়ে আমি লড়তে পারি না। কেননা আমার একটা স্লোগান আছে, আমার লড়াই আমার বিরুদ্ধে না,